অলরেডি বিধানসভা ইলেকশন চলছে, তার মধ্যে ফার্স্ট ফেজ হয়ে গেছে, সেকেন্ড ফেজে ইলেকশন রয়েছে। আর ইলেকশনটি কোথায় রয়েছে? গ্রেটার কলকাতা, সাউথ কলকাতা। বেশ কিছু বুদ্ধিজীবীর এরিয়া, যেখানে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ছাড়া কেউ ঢুকতে পারেননি। কিন্তু সেই বুদ্ধিজীবীর কাছে কি মমতা ব্যানার্জি এখনো টিকে থাকতে পারবেন? আমার তো মনে হয় বাধা হয়ে দাঁড়াবে এখানে ডিএ। আপনাদেরকে ভুললে চলবে না। ডিএ কে নিয়ে যদি বলে থাকি রাজ্য সরকার আপনাদেরকে টুপি পরিয়েছেন, মানে রাজ্য সরকার ধাপাড়িগিরি করেছেন, এই শব্দ ব্যবহারটাও ভুল হবে না, কারণ এটা সত্যি করেই সরকারি কর্মচারীদেরকে ধপ্পা এবং টুপি পরানো ছাড়া কোনো অংশে কম না। আপনারা খুব ভালো করে জানেন এটা, ইনফ্যাক্ট আমিও জানি যে রুরাল এরিয়াতে জীবন যাপন করার যা খরচা তার থেকে খুব স্বাভাবিক যে আরবান এরিয়াতে সব থেকে বেশি খরচা। দিদি এতদিন পর্যন্ত আরবান মানুষকে তো বোকা বানিয়েছেন, কিন্তু আজ আমি ডিএ কে নিয়ে আপনাদের সামনে বেশ কিছু কথা বলতে চাই। বিধানসভা ইলেকশনের আগে মমতা ব্যানার্জি নিজে অ্যানাউন্স করেছিলেন যে আমি ডিএ দেব, বলেছিলেন তো। সেই রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন যে এখন ডিএ দিতে পারবো না। মুখে বলছেন কর্মচারীদেরকে আমি ডিএ দেব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকশনের জন্য প্রচার করছেন আমি ডিএ দেব, আর এদিকে সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন আমি ডিএ দিতে পারবো না, আমাকে সময় দেওয়া হোক। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে কর্মচারীরা যারা সরকারি কর্মী তারাও খুব একটা মমতা ব্যানার্জির কথায় বিশ্বাস করছেন না। তাই রাজ্য সরকারের দেওয়া যে হলফনামা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া গেছে সেইটাকে চ্যালেঞ্জ করে এবার সরকারি কর্মীরাও বলছেন যে এনার হলফনামার মধ্যে ইন্টারফেয়ার করতে হবে সুপ্রিম কোর্টকে। আমি আপনাদেরকে আজকে জানাবো যে সিক্সথ পে কমিশন লাগু হওয়া অবস্থায় সরকারি কর্মীরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে, আর সেভেন্থ পে কমিশন লাগু হয়ে গেলে কি কি ফ্যাসিলিটিস পেত, সেই বিষয়েও ইলেকশন হওয়াটা দরকার। আর আমি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব। কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের আপডেট আপনাদেরকে দিয়ে দিই। দিদি প্রচার করছেন যে ডিএ দিয়ে দিচ্ছি, ডেট পড়ছে সুপ্রিম কোর্টে ইলেকশনের পর 6 মে। নেক্সট ডেট রয়েছে সুপ্রিম কোর্টে। কোন মামলা? যে মামলায় রাজ্য সরকার ফাইল করেছেন যে আমাকে যে ডেডলাইন সুপ্রিম কোর্ট দিয়েছিল যে 31 মার্চের মধ্যে 25%, সবটা নয় 25% ডিএ মিটিয়ে দিতে হবে, সেটা আমি দিতে পারবো না। আমার কপাল আমি নেই, আমার অবস্থা খুব খারাপ, রাজ্যের অবস্থা খুব খারাপ। আপনাদেরকে বলছেন রাজ্য ঠিক আছে, এত ইন্ডাস্ট্রি, এত এই ওই দিদি বলছেন, অথচ সুপ্রিম কোর্টে গিয়ে কাঁদছেন, বলছেন অবস্থা খুব খারাপ। আমি টাইম দেওয়া হোক আমাকে, আমি চাই 31 ডিসেম্বর পর্যন্ত আমাকে টাইম দিয়ে দেওয়া হোক। মানে ভোটও গেল, ভোট দানও গেল, তারপর আপনাদের প্রচারও হলো, আর দিদি এখান থেকে ফায়দা লুটে নিয়ে আবার আপনাদের সামনে আপনাদেরকে টুপি পরে বেরিয়ে যাওয়ারই চিন্তা করলেন। কিন্তু সরকারি কর্মীরা বুঝে গেছেন, যার জন্য মমতা ব্যানার্জির হলফনামাকে নিয়ে সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকারের দিক থেকে সেটাকে নিয়ে বলেছেন যে আমরা আপত্তি জানাচ্ছি এবং ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের ইন্টারফেয়ার করা উচিত। সুপ্রিম কোর্টের তো অর্ডারই মানছেন না মমতা ব্যানার্জি, যেটাকে নিয়ে কপিল সিব্বল যিনি রাজ্য সরকারের আইনজীবী তিনি বলছেন, শুনুন, বলছেন যে যা মহার্ঘ ভাতা দেওয়ার কথা রয়েছে তা আমরা অলরেডি দিতে শুরু করে দিয়েছি, এখন বিষয় হচ্ছে কিস্তিতে আমরা দেবো। তো কিস্তির অর্থ ভাই বহুত অঙ্ক, মানে এই অঙ্ক প্রচুর অঙ্ক। আর এই সামনে যেহেতু 2026-এর বিধানসভা ইলেকশন রয়েছে, আমাদের এমনিতেই প্রচুর খরচা রয়েছে। আর তাছাড়া কর্মীদের যে সার্ভিস বুক স্ক্যান করা, আপলোড করা, এগুলো টাইম টেকেন ম্যাটার। তো আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা চেষ্টা করবো। আর এমনিতে রাজ্য অর্থনৈতিক দিক থেকে ভীষণ চাপে রয়েছে, তো সুতরাং আমাদেরকে সময় দেওয়া হোক, টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হোক। এবং রাজ্য সরকার দিতে শুরু করেছে, শেষ কবে করবে সেটা আমরা জানি না, দিতে শুরু করে দিয়েছে। এটি হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য, যেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে ঠিক আছে নেক্সট হিয়ারিং 6 মে হবে। কেন? হিয়ারিং তো হলো 15 এপ্রিল, তার মাঝখানে এতটা টাইম ছিল, তার মাঝখানে একটা ডেট পড়লেই তো পারতো। 4 তারিখে রেজাল্ট আউটের পর কোন সরকার আসবে, কে কি গঠন করবে তার উপর ডিসাইড হবে না তো? মানে 6 মে, ঠিক 2 দিন পর সুপ্রিম কোর্টে ডিএ মামলাকে নিয়ে হিয়ারিং রয়েছে। এইবার সরকারি কর্মচারীদেরকে ডিসাইড করতে হবে যে আপনারা ঠিক কী ডিসিশন নেবেন, কারণ নৌকা ঝুলে গেছে, নৌকা ঝুলে গেছে, আপনাদের ডিসিশনের উপর ডিপেন্ড করছে। কারণ সরকার 4 তারিখে কে গড়বে এটা কেউ জানে না, কিন্তু আমি আপাতত আপনাদেরকে পার্থক্যটা বলে দিতে পারি। যেমন রাজ্য আর কেন্দ্রের বেতনের এই 6th পে কমিশন আর 7th পে কমিশন, যেটা একটা ডাবল জেনারেশন গ্যাপ আপনারা বলতে পারেন, এই রাজ্য সরকারের বেতন আর কেন্দ্র সরকারের বেতনের মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে। ফারাকটা হচ্ছে 38%। 6th পে কমিশন রোপা 2019-এর অধীনে মাত্র 22% ডিএ পাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা, যেখানে 7th পে কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা
60% ডিএ পাচ্ছে। আই রিপিট 60%, কোথায় 22%, কোথায় 60%, মানে এটা পুরোপুরি 38%-এর ডিফারেন্স হচ্ছে। এই ডিফারেন্সটা কাগজে কলমে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। গ্রুপ ডি যারা সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করছেন তাদের রাজ্য সরকারের দিক থেকে মাসিক বেতন যেটা 21,500 টাকা হচ্ছে, সেটা যদি 7th পে কমিশন লাগু হয়ে থাকতো, কেন্দ্রীয় হারে যদি ডিএ পেতেন, 7th পে কমিশন লাগু হয়ে থাকতো, তাহলে সেই মাইনেটাই হয়ে দাঁড়াতো 32,500 টাকা। মানে এখন আপনারা 11,000 টাকা লাভে থাকতেন, যেটা কি 11,000 টাকা লসে থাকছেন। আচ্ছা, চলে আসুন গ্রুপ সি কর্মীদের জন্য, যারা ক্লার্ক রয়েছেন, যারা কনস্টেবল রয়েছেন, তাদের 6th পে কমিশন অনুযায়ী মাইনে হচ্ছে 35,000 টাকা, কিন্তু 7th পে থাকলে মাইনে হতো 52,000 টাকা, মানে 17,000 টাকা করে আপনারা লস করছেন। আচ্ছা, গ্রুপ বি শিক্ষক সুপারভাইজার যারা রয়েছেন তাদের মাইনে হচ্ছে 65,000 টাকা বর্তমানে, কিন্তু 7th পে লাগু থাকলে 98,000 টাকা হতো, মানে 33,000 টাকা করে আপনারা লসে যাচ্ছেন এই সরকারের জন্য, এই রাজ্যে জন্মের জন্য, এই রাজ্যে চাকরি করার জন্য। আচ্ছা, গ্রুপ এ অফিসার যারা রয়েছেন তাদের বর্তমান মাইনে হচ্ছে 95,000 টাকা, কিন্তু এটা 7th পে কমিশন লাগু হলে এই মাইনেটি বেড়ে হতো 1,45,000 টাকা, মানে 50,000 টাকা লাভে আপনারা থাকতেন, যেটা কি লস হচ্ছে এখন আপনাদের। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র বেতন বলবো না, এখানে বেশ কিছু অ্যালাওয়েন্স দেওয়া হয় না, ভাতা দেওয়া হয়ে থাকে, যেমন বাড়ি ভাড়ার ভাতা দেওয়া হয়ে থাকে। আরবান এরিয়াতে যারা থাকছেন তো বাচ্চাদেরকে পড়াশোনার জন্য একটা টাকা দেওয়া হয়ে থাকে, বাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়ে থাকে। তারপরে আপনাদের আরও আছে বেশ কিছু, যেমন শিক্ষা ভাতা তো বললাম, গ্র্যাচুইটি দেওয়া হয়ে থাকে। তো বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমি একটুখানি আপনাদেরকে জানাই, কলকাতার যেখানে রাজ্যের কর্মীরা মাত্র 12% পাচ্ছেন, সেখানে 6th পে যদি থাকতো আর কেন্দ্রীয় হারে যদি আপনারা ডিএ পেতেন, তাহলে সেটাই বেড়ে দাঁড়াতো 27 থেকে 30%। আর যারা কলকাতার মতো জায়গায় থাকছেন, আমি বুঝতে পারছি যে এইটুকু টাকার মধ্যে সারভাইভ করা যে কতটা ডিফিকাল্ট, সেটা আমার জানা রয়েছে। তো যে পার্থক্যটা ভাবুন, যে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বাড়ি ভাড়া বাবদ, মানে ভাতা যেটা 12%, এটা মাইনে অনুযায়ী হয়ে থাকে 12%, আর সেখানে কেন্দ্র 7th পে কমিশন বা কেন্দ্রীয় হারে ডিএ পেলে সেটাই বেড়ে হতো 27 থেকে 30%। আচ্ছা, গ্র্যাচুইটির কথা বলে থাকি, বর্তমানে রাজ্যের গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা 12 লক্ষ টাকা, যা কেন্দ্রীয় হারে হলে হতো 25 লক্ষ টাকা। সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য রাজ্য সরকারের দিক থেকে আমি কি বলবো, অ্যামাউন্টই আর বললাম না, বলতে লজ্জা করছে, যেখানে কেন্দ্র সরকারের দিক থেকে 2,250 টাকা করে দেওয়া হয় শুধুমাত্র শিক্ষা ভাতা। তো ইটস এ হিউজ, বিশাল বড় পার্থক্য। আর তারপরে মাইন্ডের মধ্যে রাজ্য সরকার একটা কাজ করছিল না, যে আমি তো গরিবদেরকে দিচ্ছি, মানে এরকম একটা অ্যাটিটিউড কাজ করে। ডিএ তোমাদেরকে দিচ্ছি, এটা তোমার কপাল, এ তো তোমাদের হক নয়, এ তো ভাতা। তো সেটাকে নিয়ে 5 ফেব্রুয়ারি 2025 সালে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেখানে জানিয়ে দিয়েছিল যে ডিএটা ভাতা নয়, ডিএটা হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল 21 অনুচ্ছেদ অনুযায়ী এটা মৌলিক অধিকার, আর এটা দিতে হবে 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী বকেয়া এরিয়ার 7th পে এরিয়ার অনুযায়ী আপনাদেরকে ডিএ পেমেন্ট করতে হবে। যেগুলো বকেয়া রয়েছে সেগুলো তো বটেই, টোটালটা আপডেট হতে হবে, কারণ এটা ভাতা নয়, এটা মৌলিক অধিকার। যে রাইটি পাওয়ার পর মমতা ব্যানার্জি বললেন ইজিলি, ভোটের আগে এসে বলে দিলেন, হ্যাঁ টাকা দিয়ে দেবো, গুড অ্যানাউন্সমেন্ট, একদম পোস্ট করে বলে দিলেন আমি টাকা দিচ্ছি। আর আজ সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন টাকা দেওয়া শুরু করে দিয়েছি হুজুর, কিন্তু কবে শেষ করবো বুঝে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছি না। তো সেটাকে নিয়ে নেক্সট যদি কোনো সরকার আসে, যেমন আমি বিজেপির দিক থেকে এটা প্রচার করা হচ্ছে যে আমরা যদি সরকারে আসি তো 7th পে কমিশন তো কার্যকর করবই, যেখানে ডাবল জেনারেশন পে গ্যাপ তৈরি হয়েছে সেটা দূর হবে। এবার হিয়ারিং তো রয়েছে 6 মে, তার আগে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে রাজ্য সরকারকে ভরসা করবেন না নতুন গভর্নমেন্টকে আনার দিকে ভোট করবেন, ডিপেন্ড করবে আপনাদের ওপর। এবার সরকারি কর্মীরা চিন্তা ভাবনা করুক, যে এতদিন পর্যন্ত আপনাদেরকে জোকার বানিয়ে সুপ্রিম কোর্টে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলেন, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামনে এসে বললেন যে আমি ডিএ দেবো, বলার পর আবার সুপ্রিম কোর্টে গেলেন। তো তাহলে তিনি সরকারে এলে আপনাদেরকে সত্যি ডিএ দেবেন, নাকি আবারও সেই সুপ্রিম কোর্টের চক্কর কাটতে কাটতে আগামী 5 বছরও কেটে যাবে, আর তারপর আবার নেক্সট বিধানসভা ইলেকশনও চলে আসবে? কি করবেন সেটা অতি অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি আপাততর জন্য আপনাদেরকে 6th পে কমিশন লাগু থাকা অবস্থায় আপনারা কত টাকা পাচ্ছেন, কি বেতন পাচ্ছেন সেটা প্রেজেন্ট করলাম। আর 7th পে কমিশন কার্যকর হলে সেই বেতনটি বেড়ে কোথায় যাবে, সেই ভাতাটি বেড়ে কোথায় যাবে, আমি সেই চিত্রই আপনাদের সামনে
তুলে ধরলাম। বাকি প্রত্যেকেই নিজের নিজের ভালো বোঝে, আর আমি আশাবাদী গণতন্ত্রে যে আপনারা ভোট দিয়ে নিজেদের রায় বুঝিয়ে দেবেন যে সরকারের সাথে আছেন নাকি নতুন কিছু, নতুন সূর্যের আলো আপনারা দেখতে চান। সেটা অতি অবশ্যই আপনাদের ডিসিশনের উপর ডিপেন্ড করছে। বাকি আমি এটুকুই বলতে চাই যে সত্যিই পরিবর্তন দরকার। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।